ওকে 5 এর 1 সবাই দেখো রিডিং পড়ো আগে। A string of length L is attached to two fixed points at a distance d on the same horizontal straight line. A smooth weightless ring is free to slide along the string and carries a weight W. Show that the tension of the string is this. যাক আমরা কতটুকু যেটা বলতেছিলাম যে এক্সাম্পল 2 এর সাথে সিমিলার কিন্তু একটু ডিফারেন্সটা কেমন সবাই দেখো। এক্সাম্পল 2 তে বলা ছিল যে একটা রোপ থাকবে, আবার দেখো 5 এর 1 নাম্বারও বলা আছে একটা রোপ থাকবে। সো এক্সাম্পল 2 যেটা ছিল এবং 5 এর 1 নাম্বার যেটা, দুইটাতেই কিন্তু বলা আছে একটা রোপ আছে, একটা রোপ। পার্থক্যটা কি, যে এক্সাম্পল 2 তে বলা ছিল একটা ওয়েটকে নট করে দেওয়া হবে, নটেড টু এ ফিক্সড পয়েন্ট। তার মানে মনে করো তুমি এই রোপটার কোনো একটা পয়েন্টে একটা পার্টিকেলকে বা একটা ওয়েটকে তুমি নট করে দিলা, তার মানে এখানে কিন্তু এটা ফিক্সড হয়ে গেল, এখানে কিন্তু এটা ফিক্সড হয়ে গেল। এবং দেখো এই পয়েন্টটা কিন্তু মিডল পয়েন্ট না, এই পয়েন্টটা কিন্তু মিডল পয়েন্ট না, বরং মিডল পয়েন্ট বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায়, মিডল পয়েন্টটা বাদ দিয়ে অন্য যে কোনো জায়গাতে নিতে হবে যদি নট করার কথা বলে দেয়। আর এখন কি বলা হয়েছে দেখো, কেউ বলতে পারবে এখন কি বলা হয়েছে 5 এর 1 নাম্বারে? দেখো দেখছো কি না, যে একটা স্মুথ রিং, তাই না? স্মুথ রিং আছে না এখানে? হ্যাঁ, স্মুথ ওয়েটলেস রিং। দেখো এই প্রশ্নে বলা হয়েছে রিং এর কথা। হ্যাঁ, ওয়েট ডাব্লু, বাট স্মুথ রিং কিন্তু বলা আছে। ওকে, তাহলে আর এটাতে বলা ছিল নটেড। সো নট করে দিলে তোমরা বুঝতে পেরেছো, নট করে দিলে ওইটা মিডল পয়েন্টে থাকবে না, ওইটা অন্য যে কোনো জায়গাতে নট করে দেওয়া হবে তাকে। আর স্মুথ রিং মানে হচ্ছে, মনে করো তুমি একটা রোপ এভাবে রাখলা, রাখার পরে ঠিক এই সাইড দিয়ে, তুমি মনে করো ঠিক এই সাইড দিয়ে একটা স্মুথ রিংকে ভেতরে দিয়ে দিলা। সবাই খেয়াল করো ব্যাপারটা, তুমি কি করলা, রোপটা তুমি এভাবে রাখলা, রাখার পরে একটা স্মুথ রিংকে তুমি এই সাইড দিয়ে ভেতরে দিয়ে দিলা, দিলে দেখো তো এই রিংটা নিশ্চয়ই ভেতরে চলে যাবে। ভেতরে যেয়ে দেখো তার মুভমেন্ট কেমন হবে খেয়াল করো, সে কিন্তু এখান থেকে খুব ফোর্সে ভেতরে চলে যাবে। ভেতরে যেয়ে খেয়াল করো তো সে ঠিক এভাবে অসিলেট করবে না, না খানিকক্ষণ, সে কিন্তু খানিকক্ষণ কিন্তু এভাবে অসিলেট করবে, করতে করতে একসময় সে থামবে। কোথায় থামবে? যদি কোনো স্মুথ রিংকে ভেতরে দেওয়া হয়, সেটা ভেতরে যেয়ে এভাবে অসিলেট করতে থাকবে, অসিলেট করতে করতে ধীরে ধীরে সে একদম মিডিলে যেয়ে থেমে যাবে। সো স্মুথ রিং কিন্তু সব সময় থামবে কিন্তু মিডিলে। যখনই সে মিডিলে থামবে তখন কিন্তু ওয়েটটা কাজ করবে একদম মিডল বরাবর। আর দেখো আগের দিন ওয়েট কাজ করতেছিল তুমি যেখানে নট করে দিয়েছো ওখানে। সো এই ম্যাথটা যখন, এই রোপটা যখন একদম টান টান হয়ে গেল, তখন দেখো তো ফিগারটা ছিল এরকম। এ দেখো একটা পোর্শন ছিল বড়, একটা পোর্শন ছিল ছোট। আর দেখো এখনকার ম্যাথটাতে কি হবে, এখনকার ম্যাথটাতে যেহেতু এটা একদম মিডিলে থাকবে, সো দুইটা পোর্শন সেম টু সেম থাকবে। এ দেখো এই পোর্শন সেম টু সেম। এটা কিন্তু একটা বড় পার্থক্য আগের দিনের ম্যাথের সাথে এই ম্যাথের, এক্সাম্পল 2 এর সাথে এই ম্যাথের একটা বড় পার্থক্য। এটা মিডিল পয়েন্টে ছিল না, এক সাইড বড় এক সাইড ছোট, আর এটা থাকবে মিডিল পয়েন্টে, দুইটা সাইড সেম। যখন নট থাকবে তখন এরকম বড় ছোট হবে, আর যখন স্মুথ রিং হবে তখন একদম মিডিলে, অর্থাৎ ইকুয়াল ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমি এখন বোঝানো শুরু করি এখনকার এই ম্যাথটা। সবাই তাহলে ফিগার ড্র করো। তাহলে ফিগার কেমন ড্র করবা? ফিগার ড্র করবা হচ্ছে এই যে, অবশ্যই তোমরা চেষ্টা করবা দুইটা পোর্শন যেন সেম দেখতে মনে হয়। হ্যাঁ, দুইটা পোর্শন যেন সেম দেখতে মনে হয়, সবাই চেষ্টা করবা এটা। ওকে, দেখো দুইটা পোর্শন সেম দেখতে মনে হচ্ছে। নাম দিতে পারো এবিসি, এ বি অ্যান্ড সি নাম দিলাম। নাম দেওয়ার পর আমরা কি বলেছি, যে এখানে কিন্তু একটা ওয়েট দেওয়া হয়েছে, ওয়েট, এখানে একটা ওয়েট দেওয়া হয়েছে, ওয়েটের নাম ডাব্লিউ, ওয়েটের নাম ডাব্লিউ মনে করলাম।
অ্যালং সিই ডিরেকশন, মনে করলাম অ্যালং সিই ডিরেকশনে একটা ওয়েট ডাব্লিউ দেওয়া হয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে তোমরা যদি একটু বলতে পারো যে এ থেকে বি এর ডিস্টেন্স কত, একটু কোশ্চেনটা পড়ে বলার চেষ্টা করো তো। কোশ্চেনটা পড়ে বলার চেষ্টা করো এ থেকে বি এর ডিস্টেন্স কত, কোশ্চেনে বলা আছে কিনা দেখো তো। এ থেকে বি এর ডিস্টেন্স কোশ্চেনে বলা আছে কিনা। তোমরা কি খুঁজেই পাচ্ছ না? এবং নাবিলা বলেনি, বাট আশা করি দেখতে পেয়েছো এই ডিস্টেন্স কিন্তু ডি বলা আছে। কোশ্চেনের মধ্যে স্পষ্ট করে বলা আছে যে এই ডিস্টেন্সটা হবে ডি, কোশ্চেনে স্পষ্ট করে বলা আছে। এবং কোশ্চেনে কিন্তু আরো কিছু বলা আছে, কি বলা আছে দেখো তো। এই বলো একজন, এ সি বি এই রোডটার লেন্থ কত বলা আছে? এ সি বি এল বলা আছে। এ সি বি টোটাল রোডটার লেন্থ বলা আছে এল। তাহলে একজন বলো তো এ থেকে সি এর লেন্থ কত হবে? এল বাই টু হবে। এটা হবে এল বাই টু, এটাও হবে এল বাই টু। তার কারণ খুবই সিম্পল, কারণ যেহেতু এটা মিডল পয়েন্ট, আমরা জানি এটা মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট হওয়ার কারণে এই সাইডের লেন্থ ইকুয়াল। যেহেতু টোটাল রোপের লেন্থ হচ্ছে এল, দ্যাটস ওয়াই এই হাফ হবে এল বাই টু, এই হাফ হবে এল বাই টু। ওকে, আমরা এখন কাজ করি। এই যে সিই যে সাইড দেখতে পাচ্ছি, সিই যে স্ট্রেট লাইনটা, সিই স্ট্রেট লাইনকে আমরা এই দিকে একটু এক্সটেন্ড করে দিই সবাই। কি বললাম ভালো করে শুনো, ইসি স্ট্রেট লাইনটাকে আমরা উপরের দিকে একটু এক্সটেন্ড করে দিই। ইসি স্ট্রেট লাইনকে উপরের দিকে এক্সটেন্ড করে দাও। যদি এক্সটেন্ড করো, নাম দিলাম ডি, এটাকে ডি নাম দিলাম, এক্সটেন্ড করলাম। এখন দেখো এটা যেহেতু মিডল পয়েন্ট, সি যেহেতু মিডল পয়েন্ট, সো এটাকে এক্সটেন্ড করলে এটা উপরে যেখানে ইন্টারসেক্ট করলো এটাও কিন্তু মিডল পয়েন্টেই ইন্টারসেক্ট করলো। দ্যাট মিন্স এ বি এর মিডল পয়েন্ট হচ্ছে ডি। কিভাবে? সি যেহেতু মিডল পয়েন্ট, সো এই বরাবর টান দিলে সে যেখানে ইন্টারসেক্ট করবে সেটাও হবে ওই সাইডের মিডল পয়েন্ট। তাহলে একজন বলো তো এ থেকে ডি এর লেন্থ কত হবে আর বি থেকে ডি এর লেন্থ কত হবে? ডি বাই টু না, ডি বাই টু। যেহেতু এ থেকে বি যেহেতু ডি, সো বলতেই পারি এ থেকে ডি, ডি এর হাফ, বি থেকে ডিও এ ডি এর হাফ। সো এটা এল বাই টু, এটা এল বাই টু, এটা ডি বাই টু, এটা ডি বাই টু। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন ব্যাপারটা হচ্ছে যে দুইটা প্রুফ কিন্তু একই নিয়মে হবে না। যেমন আমরা আগের দিনে ম্যাথটা প্রুফ করেছিলাম অন্য সিস্টেমে, আর আজকের ম্যাথটা প্রুফ হবে অন্য সিস্টেম, সম্পূর্ণ ভিন্ন। এবং ভিন্ন যে তোমার মনে রাখা খুব একটা কঠিন না। যখন এরকম নট করা থাকবে তখন আগের দিনের নিয়ম, আর যখন নট করা থাকবে না তখন আজকের নিয়ম। তো আজকের নিয়মটা হচ্ছে তুমি ধরে নিবা এই অ্যাঙ্গেলটাকে, তুমি থেটা ধরে নিবা সবাই, সবাই এই অ্যাঙ্গেলটাকে সবাই থেটা ধরে নিবা। তো সবাই কি দেখতে পেলাম, এই অ্যাঙ্গেলটাকে সবাই ধরে নিবা থেটা, এই অ্যাঙ্গেলটাকেও সবাই থেটা ধরে নিবা। যদি ধরে নাও তাহলে এখন দেখো তো যদি ওই অ্যাঙ্গেলটা থেটা হয়, একজন বলার চেষ্টা করো তো তাহলে বাইরের এই অ্যাঙ্গেলটা কত হবে? ভেতরের এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় 180 মাইনাস থেটা। তুমি ঠিকই বলেছো, বাইরের অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস থেটা। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে আমি যদি ভেতরেরটা যদি আমি থেটা ধরে নেই তাহলে টোটালটা 180, ভেতরটা থেটা, সো বাইরেরটা হবে 180 মাইনাস থেটা। ঠিক সিমিলারলি এই এই সাইডেরটাও 180 মাইনাস থেটা। একই কারণ, যেহেতু ভেতরেরটা থেটা অতএব বাইরেরটা 180 থেকে মাইনাস হবে থেটা। আমরা সবাই জানি যখন সবগুলো অ্যাঙ্গেল পাওয়া যায় তখন ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করা যায়। সো আমাদেরকে এখানে বেশ কিছু কথাবার্তা লিখতে হবে। হ্যাঁ, বেশ কিছু কথাবার্তা লিখতে হবে। তো আমরা কি করতে পারি, আমরা কোশ্চেনটা ফলো করে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ সবাই লিখে নিব। সবাই বেশ কিছু ল্যাঙ্গুয়েজ লিখে নিব কোশ্চেনটা ফলো করে। কি লিখবো? লিখবো হচ্ছে যে
এ বি অ্যাটাচড, ওকে, কোথায় অ্যাটাচ তা বলা নেই, ঠিক আছে, ভালো কথা। লেট লেট লেন্থ অফ দ্য স্ট্রিং এ সি বি ইকুয়াল এল। আমরা এতক্ষণ যা যা ফিগার ড্র করলাম আমি এইটাই এখন ডেসক্রাইব করতেছি। এখানে নতুন করে আর বোঝানোর কিছু নাই, তোমরা জাস্ট নিজেরা মিলিয়ে নিবা। লেন্থ অফ স্ট্রিং এ সি বি ইকুয়াল এল, আচ্ছা ভালো কথা। এল অ্যাটাচড টু ফিক্সড পয়েন্ট, attached at two fixed points A and B। আমরা ধরে নিলাম যে এসিবি যে রোপটা ছিল যার লেন্থ হচ্ছে এল, ওইটা অ্যাটাচ করা আছে কোন পয়েন্টে? এ পয়েন্টে এবং বি পয়েন্টে। এ পয়েন্টে এবং বি পয়েন্টে অ্যাটাচ করা আছে। দেয়ারফোর তুমি বলতে পারো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তুমি বলতে পারো এ থেকে বি এর ডিস্টেন্স ছিল ডি। এ থেকে বি এর ডিস্টেন্স যে ডি হবে এটা কোশ্চেনে বলা ছিল। এক্স্যাক্টলি। আমরা তাহলে মোটামুটি সবগুলো ল্যাঙ্গুয়েজ লিখলাম, শুধু একটা ল্যাঙ্গুয়েজ বাকি আছে কোনটা? এই অ্যাঙ্গেলটা যে আমরা থেটা ধরেছি এটা লেখা বাকি আছে। তো সবাই লিখে নাও এটাও। তাহলে তোমরা লিখবা হচ্ছে যে লেট অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল অ্যাঙ্গেল বি সি ডি, তুমি ধরে নিচ্ছ থেটা। ওকে, ব্যাস এতটুকু লেখার পর আমরা এখন ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব। তো ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমাকে একটু বলার চেষ্টা করো সবাই। সি পয়েন্টে আমি শুধুমাত্র একটা ফোর্স দেখতে পাচ্ছি ডাব্লু। সি পয়েন্টে শুধুমাত্র একটা ফোর্স দেখতে পাচ্ছি ডাব্লু। আমরা জানি ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে মোট 3টা ফোর্স লাগে। বাকি 2টা ফোর্স কারা কারা একজন বলো তো? ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে হ্যাঁ, ফোর্সগুলো কারা কারা? বাকি 2টা ফোর্স কারা কারা? একটা ফোর্স ডাব্লু, একটা ফোর্স ডাব্লু কোন পয়েন্টে? সি পয়েন্টে। এক্স্যাক্টলি, ঠিক কথা বলেছো তোমরা, দুইজনই ঠিক কথা বলেছো। অর্থাৎ একটা হচ্ছে সি এ যে রোপটা ছিল, এই যে রোপটা কি চাচ্ছে? চাচ্ছে এই পার্টিকেলকে উপরের দিকে টেনে ধরে রাখতে। সো এই রোপের টেনশন ফোর্সটি কাজ করবে উপরের দিকে। সেমভাবে রোপের আরেকটা পোর্শন সিবি, সিবি পোর্শনও চাচ্ছে এই পার্টিকেলকে উপরের দিকে টেনে ধরে রাখতে। সো রোপের টেনশন ফোর্স কাজ করবে উপরের দিকে টি। খেয়াল করো, আমরা যখন এক্সাম্পল 2 করেছিলাম তখন কিন্তু এক সাইডে নাম দিয়েছিলাম T1 আর অন্য সাইডে নাম দিয়েছিলাম T2। তার কারণ ওই ম্যাথটাতে দুইটা সাইড সেম ছিল না, একটা সাইড ছিল গ্রেটার আর একটা সাইড ছিল স্মলার। এই কারণে একটার নাম T1 আর একটার নাম T2 ছিল এক্সাম্পল 2তে। বাট এই ম্যাথটাতে যেহেতু দুইটা পোর্শনের লেন্থ সেম, এই কারণে এটার যে টেনশন হবে এটারও সেই একই টেনশন হবে। যদি লেন্থটা সেম হয় টেনশন ফোর্সও সেম, এটা টি হলে এটাও টি হবে। সবাই এখন ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে ইনিশিয়াল একটা কথা লিখতে হয়। কথাটা কি? থ্রি ফোর্সেস টি টি and W act at a point C along প্রথমটা ছিল along CA, পরেরটা ছিল along CB and along CA CB and along CA CB and দিয়ে আরেকটা কি? আরেকটা হচ্ছে CE along CE and CE respectively they are in equilibrium। আমরা জানি ইকুইলিব্রিয়াম না হলে লামি অ্যাপ্লাই করা যায় না। ইকুইলিব্রিয়াম, সো ফ্রম ল্যামিস থিওরেম। সো ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করার যে প্রি কন্ডিশন, এই কন্ডিশনগুলো উপরে লিখে নিতে হয়। হ্যাঁ, যে একটা পয়েন্টে 3টা ফোর্স কাজ করতেছে।
এবং তারা ইকুইলিব্রিয়ামে আছে। এটা লিখে নেওয়ার পর ফ্রম ল্যামিস থিওরেম। তো ল্যামিস থিওরেম আমাদের সবারই মোটামুটি মনে আছে। উপরে হবে তিনটা ফোর্স, সেই তিনটা ফোর্স কারা কারা? একটা হচ্ছে টি, আর একটাও হচ্ছে টি, আর একটা হচ্ছে ডাব্লিউ। টি, টি এবং ডাব্লিউ তিনটা ফোর্স। নিচে সাইন, সাইন এবং সাইন। তো আমাদের জন্য ভালো সিস্টেমটা বলি, ভালো সিস্টেম হচ্ছে সরাসরি ভ্যালুটা না বসিয়ে দেয়া। ভালো সিস্টেম হচ্ছে প্রথমে এ বি সি ডি নাম দিয়ে লেখা, প্রথমে এ বি সি ডি নাম দিয়ে লেখা, তারপরে ভ্যালু বসালে ভালো হয়। সো আমি দুইটা লাইনই লিখে ফেলছি অলরেডি। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই, চলবে, বুঝছো? মানে বিষয়টা হচ্ছে যে যখন তুমি মোটামুটি 5-6 লাইন লিখবা, বুঝছো, তখনই ধরে নিবে কি যে এর মধ্যে সব লিখছো, বুঝছো, তখন আর খেয়াল করবে না। কিন্তু যখন দেখবে মাত্র 2-3 লাইন লিখছো, তখন বুঝবে যে সব লেখেনি, তখনই মার্কস কাটা শুরু করবে। যখন তুমি 5-6 লাইন লিখবা, তখন ধরে নিবে যে এর মধ্যে সব লেখা আছে, বুঝছো? তো মনে করো ওর মধ্যে সব লেখা আছে, যদিও ওটা লেখা নাই, ঠিক আছে? তুমি কি চাচ্ছ, তুমি যেটা চাচ্ছ সেটা অবশ্যই তোমার চাওয়া ঠিক আছে, যে 180 মাইনাস থেটাটা একবারে লিখে নেওয়া। হ্যাঁ, বাট সমস্যা না, লিখে নিলে অবশ্যই ভালো। আর না লিখলেও যেহেতু আমরা ফিগারে মার্ক করছি, চলবে। ওকে, ভালো কথা। তাহলে তোমরা কে বলবা আমি ফিগারের সামনে রাখি এটাকে? সবাই সবাই খেয়াল করো, দেখো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফিগারটা, এই যে। তাহলে আমরা সবাই জানি, যদি আমরা এই টিকে ব্যবহার করি, যদি আমরা এই টিকে ব্যবহার করি, তো আমাদের নিয়ম ছিল অন্য দুই ফোর্সের অ্যাঙ্গেল। অন্য দুই ফোর্স সবাই দেখতে পাচ্ছি, একটা টি, একটা ডাব্লিউ। টি আর ডাব্লিউর অ্যাঙ্গেল হচ্ছে বি সি ই, না ই নাকি নাবিলা? ই না? হ্যাঁ, নিচে যাবে। তার কারণ তুমি খেয়াল করবে কি বলি, মানে কোনটা চিন্তা করলে ভুল হবে না, এটা মানে এটা বলে দিই, ভালো করে শোনো। ভুল হবে না, তুমি অন্য দুই ফোর্সে ভালো করে হাত রাখবা, একটা টি, একটা ডাব্লু। হাত রাখার পর দেখবা টি শুরু হয়েছে থেকে, টি শুরু হয়েছে বি থেকে, ডাব্লু শেষ কোথায় হয়েছে? ডাব্লু শেষ হয়েছে ইতে। সো বি সি ই। এই সিস্টেমে চিন্তা করলে আর ভুল হবে না। আরও সিস্টেম আছে। আরও সিস্টেম কি? তুমি হাতের দুইটা আঙ্গুল একত্রিত করবা, একত্রিত করে তুমি দেখবা অন্য দুই ফোর্সের মাঝে ওই দুইটা আঙ্গুল রাখবা। কীভাবে দেখো, এই যে তুমি নিচ্ছ এইটি, সো তোমাকে নিতে হবে অন্য দুই ফোর্সের ইন্টারনাল অ্যাঙ্গেল। তুমি কি করবা, এই দেখো হাতের দুইটা আঙ্গুল দিয়ে এই যে অন্য দুই ফোর্সের মাঝে হাত দিবা, এই যে এইটা এবং এটা। তখন তুমি দেখতেই পাচ্ছ এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের নাম কি? বি সি ই। ওকে, আমি প্রথমটা ভালো করে বললাম, তাহলে পরেরগুলো আমরা না বলি, সরাসরি লিখে দিই, কেননা এগুলো নিয়ে আগে অনেক কথা হয়েছে। পরেরটা, পরেরটা হবে এ সি ই। পরেরটা ডাব্লু নিলাম, এ সি বি। যেহেতু এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, সো এটা আমি আর নতুন করে বললাম না। আমরা জানি যে ফোর্সটা নেওয়া হয় ওইটা বাদ দিয়ে অন্য দুই ফোর্সের ইন্টারনাল অ্যাঙ্গেল লিখতে হয় এখানে। সবাই ফিগারটা দেখে দেখে ভ্যালু বসাও। দেখো আমি দেখতে পাচ্ছি বি সি ই এর ভ্যালু, আমি দেখতে পাচ্ছি 180 মাইনাস থেটা। আমরা কিন্তু ফিগার দেখে ভ্যালু বসাচ্ছি। নেক্সট এ সি ই এর একই ভ্যালু 180 মাইনাস থেটা। এ সি বি এর ভ্যালু কে বলবে? এ সি বি এর ভ্যালু কে বলবে? 2 থেটা। সবাই দেখতে পাচ্ছি এ সি বি মানে থেটা প্লাস থেটা 2 থেটা, থেটা প্লাস থেটা 2 থেটা। ওকে, তাহলে আমরা ফিগার থেকে ভ্যালুগুলি বসালাম। এখন সবাই ক্যালকুলেশন কন্টিনিউ করো। কীরকম হবে? ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট, ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট সবারই জানা, ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট সবারই জানা। কীরকম? সবাই জানি 180 থাকলে চেঞ্জ হয় না, 180 থাকলে চেঞ্জ হয় না, সবাই জানি। তাহলে টি বাই সাইন 180 মাইনাস থেটা, তাহলে 180 মাইনাস থেটা যদি হয়, তাহলে এটা নিশ্চয়ই সাইন থেটা হবে, চেঞ্জ হবে না। সেম কথা, 180 থাকলে চেঞ্জ হয় না, অতএব এটা সাইন ছিল, সাইনই থাকবে। ফাইনালি সাইন 2 থেটা। সাইন 2 থেটার একটা ফর্মুলা আছে ট্রিগোনোমেট্রির, কেউ বলতে পারবা? সাইন 2 থেটার ট্রিগোনোমেট্রির ফর্মুলা কে বলতে পারবা? ওকে,
ওকে, তুমি ঠিকই বলেছো। সাইন 2 থেটার ট্রিগোনোমেট্রির ফর্মুলা হচ্ছে 2 সাইন থেটা কস থেটা। এটা কিন্তু সাইন 2 থেটার ট্রিগোনোমেট্রিতে এই ফর্মুলা ছিল। ওকে, এটা সবাই বুঝতে পারলাম। 180 থাকলে চেঞ্জ হয় না, দ্যাটস ওয়াই সাইন থেটা। সবাই দেখো, আমরা কিন্তু এই কথাটা আগে বলেছিলাম, যদি দেখো সবগুলো রেশিও থেকে কোনো ভ্যালু কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই ওই ভ্যালুটাকে সবাই কেটে দিবা। কিরকম দেখো, সবগুলো রেশিও থেকে সাইন থেটা সাইন থেটা সাইন থেটা কাটাকাটি, সবগুলো রেশিও থেকে যদি কোনো কিছু কাটাকাটি করা যায় তাহলে তোমরা ওটা কেটে দিবা। তার মানে কেমন হবে ব্যাপারটা? ব্যাপারটা হবে এটা অনলি টি, এটাও অনলি টি, এটা w/2 cos থেটা। দুইটাই যেহেতু টি, সো দুইটা টি তো আর লেখার দরকার নেই, একটা লিখলেই তো হচ্ছে। দুইটাই যেহেতু টি, সো দুইটা লেখার দরকার নেই, একটা লিখলেই হচ্ছে। দুইটা টি থেকে আমরা লিখলাম একটা টি। আচ্ছা, তাহলে এখন কি করণীয়? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দুইটা টি থেকে আমরা একটা টি লিখলাম। এখন আমাদেরকে এই cos থেটার ভ্যালুটা বের করতে হবে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের সাহায্য নিয়ে। যে কোনো একটা ট্রায়াঙ্গেলের সাহায্য নিয়ে বের করতে হবে। আমরা কাজ করি সবাই এটাকে নাম্বার দিয়ে রাখি। কেন নাম্বার দিচ্ছি? এই cos থেটার ভ্যালু বের করা দরকার। তো cos থেটার ভ্যালু বের করতে গেলে আমাদেরকে একটা ট্রায়াঙ্গেলের সাহায্য নিতে হবে। তো যেহেতু ট্রায়াঙ্গেলের সাহায্য নিতে হবে, এই জন্য আমরা নতুন করে আবার লিখি ফ্রম ট্রায়াঙ্গেল। কোন ট্রায়াঙ্গেল? নামটা দিলাম, ডান দিকেরটা দাও, ডান দিকের কোনটা? বিসিডি। ফ্রম ট্রায়াঙ্গেল বিসিডি তুমি চাইলে যে কোনো একটা নিতে পারবা। কিরকম খেয়াল কর সবাই, দেখো সবাই, তুমি যদি চাও ট্রায়াঙ্গেল বিসিডি নিবা, মানে এই ডান দিকেরটা নিবা, সেটাও হবে। আবার তুমি যদি চাও বাম দিকেরটা নিবা, এ সি ডি, সেটাও হবে। একই কথা, একই কথা। এই ট্রায়াঙ্গেলটা নাও অথবা এই ট্রায়াঙ্গেলটা নাও, একই কথা। যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিলেই হবে। আচ্ছা, তাহলে আমরা যদি ডান দিকেরটা নেই, তো সবাই খেয়াল করো, নিশ্চয়ই এই অ্যাঙ্গেলকে বলতে পারি রাইট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে বলতে পারি রাইট অ্যাঙ্গেল। ভালো কথা। তাহলে কে বলবে এই ট্রায়াঙ্গেল থেকে cos থেটা এর ভ্যালু কত আসবে? আমরা জানি cos থেটা মানে বেস বাই হাইপোটেনাস। সবাই বলার চেষ্টা করো, এই ফিগারে এই ট্রায়াঙ্গেলে কোনটা বেস কোনটা হাইপোটেনাস? বিসি হাইপোটেনাস, আর বেস কোনটা বললাম? সিডি বেস। তুমি সবই ঠিক বলেছো। দেখো সবাই বোঝার চেষ্টা করো, যদি অ্যাঙ্গেল তুমি থেটা নাও, নিয়ম হচ্ছে থেটা অ্যাঙ্গেলের অপোজিটটা সবসময় পারপেন্ডিকুলার। সবসময় থেটা অ্যাঙ্গেলের অপোজিটটা পারপেন্ডিকুলার ভাবতে হবে। ওকে, তাহলে বেস অটোমেটিক্যালি বেস হবে সিডি। আমরা জানি রাইট অ্যাঙ্গেল যেটা, রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা সবসময় হাইপোটেনাস। রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা অলওয়েজ হাইপোটেনাস। সো আমরা দেখতেই পাচ্ছি এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা cos থেটা নেই, বেস বাই হাইপোটেনাস, বেস হচ্ছে সিডি আর হাইপোটেনাস হচ্ছে বিসি। সবাই লিখে ফেলো, ফ্রম ট্রায়াঙ্গেল বিসিডি cos থেটা ইকুয়াল কি লিখবো? লিখবো হচ্ছে বেস বাই হাইপোটেনাস। একটু আগে দেখিয়ে আসলাম সবাইকে, বেস হচ্ছে সিডি আর হাইপোটেনাস আমরা দেখলাম বিসি। ওকে, আমরা এখন এগুলো ভ্যালু বের করব। এগুলোর মধ্যে আমরা সিডির ভ্যালু জানি না, কিন্তু বিসির ভ্যালু জানি। তো আমরা এখন সিডির ভ্যালুটা বের করি। সিডির ভ্যালুটা আমরা কোথায় পেতে পারি? এগেইন দেখো তো, এগেইন সিডির ভ্যালু বের করার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি পিথাগোরাস। আমরা সবাই জানি বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল হাইপোটেনাস স্কোয়ার। সবাই জানি বাই পিথাগোরাস। আমরা পিথাগোরাস থেকে জানি যে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল বেজ স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তোমরা ফিগারটা খেয়াল করতে পারো, আমি আর ফিগারটা দেখালাম না, তোমরা তোমাদের কপি থেকে ফিগারটা দেখো মেলে কিনা।
তোমাদের কপি থেকে দেখো যে ফিগার অনুসারে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা হয় কিনা। আচ্ছা, ওকে দেখো তাহলে আমরা কি বললাম, আমরা বললাম হচ্ছে এটা। ওকে, একজন ভ্যালু বলো, নাবিলা মাহি ভ্যালু বলো তো, বিসির ভ্যালু কত আছে ফিগারে? L/2। আর বিডির ভ্যালু কত আছে ফিগারে? সবাই ভ্যালুগুলো বসাও, বসায় সবাই ক্যালকুলেশন করো। L²/4 মাইনাস D²/4, সবাই 4টা এলসিএম করো। 4টা এলসিএম করলে হবে L² মাইনাস D²। আমরা কার ভ্যালু পেলাম? আমরা কিন্তু CD² এর ভ্যালু পেলাম, CD² এর ভ্যালুটা পেলাম। আমাকে বের করতে হবে কিন্তু সিডির ভ্যালু। হ্যাঁ, সিডির ভ্যালু কত আসবে? নিশ্চয়ই রুট হয়ে যাবে, উপরে হবে রুট, আর নিচে কত হবে নাবিলা? ওই তো 2 হবে, ঠিক আছে। CD² ছিল তো, তো সিডি লিখলে রাইট সাইডে রুট হবে, রুট হয়ে গেলে 4কে রুট করলে 2 হয়, আর উপরেরটাকে রুট করলে এরকমই থাকে, উপরেরটাকে রুট করলে এরকমই থাকে, আর 4কে রুট করলে 2 হয়। বুঝতে পারলাম, এটাই হচ্ছে আমাদের সিডির ভ্যালু। তো সিডির ভ্যালু যখনই পেলাম তখন নিশ্চয়ই উপরে যে কস থেটা ছিল, ওই কস থেটা তাহলে কি হবে? সবাই দেখো কস থেটা কি ছিল ওখানে, ওখানে কস থেটা লেখা ছিল CD/BC, কস থেটা লেখা ছিল CD/BC। সবাই এখন এখানে ভ্যালু বসাও। সিডির ভ্যালু তুমি মাত্র পেয়েছো, সিডির ভ্যালু মাত্র পেয়েছো L² মাইনাস D² রুট ডিভাইড 2, এটা সিডির ভ্যালু। তুমি বিসির ভ্যালু আগেই পেয়েছিলা, বিসির ভ্যালু তুমি আগেই পেয়েছিলা। বি থেকে সি মাথায় কিছু কাজ করতেছে না, বি থেকে সি কত জানি ছিল? L/2 ছিল। ওকে, L/2। সবাই এটাকে ক্যালকুলেশন কন্টিনিউ করো। হ্যাঁ, ক্যালকুলেশন কন্টিনিউ করো, কিভাবে করবা দেখো। সবাই খেয়াল করো, এই টু কাটাকাটি। হ্যাঁ, এই যে এই টু কাটাকাটি, যদি 2 কেটে দেই তাহলে তুমি ফাইনালি কস থেটার ভ্যালু পাচ্ছ 2 কাটাকাটি করলে। উপরে হবে √L² মাইনাস D², নিচে হবে L। ওকে, সব কিছু মিলিয়ে আমরা কস থেটার ভ্যালু অনেক কষ্ট করে বের করলাম। পুটিং ভ্যালু অফ কস থেটা, কস থেটার এই ভ্যালুটা কোথায় লিখবো? ইন 1। পুটিং ভ্যালু অফ কস থেটা ইন 1, কি করবা? 1 নম্বরে কস থেটার ভ্যালুটা বসিয়ে দেবা। কিরকম? T=W/2 cos theta। সো সবাই দেখো 1 নাম্বার যে ইকুয়েশনটা ছিল, 1 নাম্বার ইকুয়েশন আমি সবার সামনে রাখি। সবাই দেখতে পাচ্ছ 1 নাম্বার ইকুয়েশন, এই যে 1 নাম্বার ইকুয়েশনে সবাই cos থেটার এই ভ্যালুটা বসিয়ে দেবা। সো সবাই cos থেটার ভ্যালুটা বসিয়ে দাও, 1 নাম্বার ইকুয়েশনে cos থেটার ভ্যালুটা বসিয়ে দাও। বসিয়ে দিলে এখন তুমি এখান থেকে উল্টায় দাও, দেখো উল্টে দিলে WL উপরে যাবে, নিচে থাকবে 2√L² মাইনাস D²। যদি আমরা উল্টিয়ে দেই তাহলে এরকমই থাকবে। তো আমরা মনে হয় দেখতে পাচ্ছি আমাদের প্রুফটা মিলে গেল, আমাদের প্রুফটা মিললো, আমরা দেখতে পাচ্ছি সবাই। ওকে, তো এই ম্যাথটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এটার কাছাকাছি একটা ম্যাথ আছে, তো এটার কাছাকাছি ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক দেই। এটার কাছাকাছি একটা ম্যাথ আছে, সেটার নাম্বার হচ্ছে তোমার 5-এরই 7 নাম্বারটা, 5-এর 7 নাম্বার, এটার কাছাকাছি তোমরা ট্রাই করবে। তো ঠিক আছে, আমরা মোটামুটি বুঝতে পারলাম সবাই। আচ্ছা, আমরা কি 7-এর 1 নাম্বারটাকে আগেই হোমওয়ার্ক দিয়েছিলাম না? 7-এর 1 হোমওয়ার্ক দেইনি তো, ওই যে আগের দিন একটা ম্যাথ করলাম যে যে সেম অ্যাজ এক্সাম্পল, না দিয়ে থাকলে ভুল করেছি। দেখো তো, আমি কি এক্সাম্পল 5 করেছিলাম কি না?
একটু বলো আমি এক্সাম্পল 5টা করেছিলাম কিনা। এক্সাম্পল 5টা কি করেছি নাকি সেটাও করিনি?